নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক অত্যন্ত আবেগময় এবং হৃদয়স্পর্শী গল্প। এই গল্পটির এক অনুরাগী আমাকে লিখেছেন, যিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তার অনুরোধে এই গল্পটি আমি আজ আপনাদের শোনাব। তবে এর মধ্যে একটি বিশেষ চমক আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলে রাখি, এই গল্পটি সব বয়সের শ্রোতাদের জন্য নয়। এটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং এতে কিছু গভীর আবেগ এবং সংবেদনশীল মুহূর্তের বর্ণনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন। গল্পের নাম আদরের মেয়ে যখন বাবার স্নেহের বদলে অন্য কিছু দাবি করে বসল, এক মধ্যবিত্ত বাবার অসহায়ত্বের গল্প। গল্পটা শুরু হচ্ছে বছর 15 আগের কথা দিয়ে। আমার নাম দেবব্রত। নিজের ছোটখাটো একটা ব্যবসা আছে, সচ্ছল মধ্যবিত্ত পরিবার, স্ত্রী অনামিকা আর আমাদের একমাত্র মেয়ে রিয়া। রিয়া আমাদের নয়নের মণি। ওর জন্মের পর থেকেই আমাদের জীবনে যেন এক নতুন আলো এসেছিল। মেয়েকে নিয়ে আমাদের সব স্বপ্ন, সব আশা। রিয়া দেখতে যেমন সুন্দর, তেমনই লক্ষ্মী। ওর হাসিতে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যেত। অনামিকাও মেয়েকে খুব ভালোবাসে, সবসময় ওর যত্ন নেয়। আমরা তিনজনে মিলে একটা সুখী পরিবার ছিলাম। রিয়ার বয়স তখন 16, কৈশোরের দোরগোড়ায় দাঁড়িয়ে। একদিকে যেমন সে ছেলেমানুষই করে, তেমনি আবার নিজের মধ্যে কিছু পরিবর্তনও টের পেতে শুরু করেছে। ওর ছোটবেলা থেকেই আমি ওর খুব কাছের ছিলাম। বাবা মেয়ের যে এক অন্যরকম সম্পর্ক থাকে, সেটা আমাদের মধ্যে সবসময়ই ছিল। আমি ওর সব আবদার পূরণ করতাম, ওর সব কথা শুনতাম। অনামিকাও বলতো, তুমি রিয়াকে একটু বেশিই প্রশ্রয় দাও। আমি হাসতাম, বলতাম এটাই তো বাবার কর্তব্য। রিয়ার এই বয়সে এসে ওর মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করল। নিজের সাজসজ্জা নিয়ে একটু বেশি সচেতন হয়ে উঠল। বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে শুরু করল। মাঝে মাঝে কেমন আনমনা হয়ে থাকত। আমরা ভাবতাম এটা বয়সেরই ধর্ম, কৈশোরের দোলাচল। কিন্তু হঠাৎ একদিন সব পাল্টে যেতে শুরু করল। ঘটনাটা ঠিক 1 বছর আগের। রিয়া তখন সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছে। নতুন পরিবেশ, নতুন বন্ধু। ওর স্বভাবের মধ্যে আরও কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। আগের মতো আর সব কথা আমাকে বলতো না, কেমন যেন একটু দূরত্ব তৈরি হয়েছিল। প্রথমে আমি এটা তেমন গুরুত্ব দিইনি, ভেবেছিলাম বন্ধুদের সাথে বেশি মিশেছে, তাই হয়তো একটু আলাদা হয়েছে। কিন্তু অনামিকা ব্যাপারটা খেয়াল করেছিল। আমাকে বলতো, রিয়া আজকাল কেমন যেন হয়ে গেছে, নিজের ঘরেই বেশি থাকে, আমাদের সাথে তেমন মেশে না, ওর মন ভালো নেই মনে হয়। আমি ওকে বোঝাতাম, আরে ধুর, ও এখন বড় হচ্ছে, ওর নিজস্ব জগৎ তৈরি হচ্ছে, এতে চিন্তার কিছু নেই। কিন্তু আমার মনেও একটা খচখচানি ছিল। রিয়াকে আমি চিনি, সে আমার কাছ থেকে কিছু লুকোতে পারে না, অন্তত এতদিন পর্যন্ত পারত। একদিন রিয়াকে নিয়ে বাজারে গিয়েছিলাম। ফেরার পথে রিয়া হঠাৎ আমার হাত ধরল। ওর হাতটা কেমন ঠান্ডা। আমি জিজ্ঞেস করলাম, কি রে, শরীর খারাপ লাগছে? সে মাথা নাড়ল, না বাবা। তারপর একটু ইতস্তত করে বলল, বাবা, তোমার কি আমাকে খুব ভালো লাগে? আমি হেসে ফেললাম, আরে পাগলি মেয়ে, তুই আমার সব, তোকে ভালো না লাগলে কাকে ভালো লাগবে? কিন্তু ও হাসল না। ওর চোখে মুখে কেমন এক অন্যরকম আলো, কেমন যেন গভীর, কেমন যেন অচেনা। শুধু ভালো লাগা, আর কিছু নয়? ও ফিসফিস করে বলল। ওর কথা শুনে আমি একটু থমকে গেলাম। আর কিছু মানে কি বলতে চাইছিস? রিয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি ওর মনের কথা বুঝতে পারছি না। ওর চোখে অদ্ভুত এক আকুতি। বাবা, তুমি আমাকে কত ভালোবাসো, তাই না? হ্যাঁ, ভালোবাসি। কেন বলতো? তাহলে তাহলে তুমি আমার সব কথা শুনবে? আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। এই মেয়েটার মধ্যে কি হচ্ছে? এই বয়সে এই ধরনের কথা কেন? আমি ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। অবশ্যই শুনব, তুই বল কি হয়েছে? কিন্তু রিয়া আর কিছু বলল না, চুপচাপ আমার পাশে হাঁটতে লাগল। ওর নিস্তব্ধতা আমাকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলল। সেদিন রাতেও অনামিকা বলল, রিয়াকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, ওর কি কোনো সমস্যা হচ্ছে? আমি ওকে বললাম, আমার মনে হয় ও একটু ভুল পথে চালিত হচ্ছে। ওর কিছু বন্ধুর প্রভাবে ওর চিন্তাভাবনা বদলাচ্ছে। আমরা ওর সাথে একটু কথা বলি। কিন্তু আমরা কথা বলার সুযোগই পেলাম না। পরের দিন থেকে রিয়া যেন আরও চুপচাপ হয়ে গেল। নিজের ঘরেই সারাদিন থাকত, দরজা বন্ধ। ওর কিছু হলে আমরা কি করব, এই ভেবে আমার রাতের ঘুম উড়ে গেল। একদিন দুপুরে অনামিকা বাজার করতে গেছে, আমি বাড়িতে একা। রিয়া ওর ঘরে। আমি ওর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, একটু নক করলাম।
রিয়া, দরজা খোল মা। কোনো উত্তর নেই। রিয়া, কি করছিস? কিছু খেতে যাবি না? আবারও কোনো উত্তর নেই। আমার চিন্তা আরও বেড়ে গেল। আমি দরজাটা আস্তে করে ধাক্কা দিলাম। ভাগ্যক্রমে রিয়া দরজাটা ভেজিয়ে রেখেছিল। দরজা খুলে গেল। ভেতরে ঢুকে আমি থমকে গেলাম। রিয়া বিছানায় বসে আছে। ওর সামনে আমার কিছু পুরানো চিঠি, যে চিঠিগুলো আমি আমার এক প্রাক্তন প্রেমিকার কাছে লিখেছিলাম বিয়ের আগে। অনামিকার সাথে বিয়ের পর আমি সেই চিঠিগুলো সব পুড়িয়ে দিয়েছিলাম, কিন্তু দুটো কেন যেন রয়ে গিয়েছিল। এই চিঠিগুলো রিয়া কোত্থেকে পেল? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও মুখ নিচু করে আছে। রিয়া, এই চিঠিগুলো তুই কোত্থেকে পেলি? সে আস্তে আস্তে মুখ তুলল। ওর চোখগুলো লাল, মনে হচ্ছে অনেক কেঁদেছে। বাবা, তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসতে? ওর গলার স্বর কাঁপছে। আমি ওর পাশে বসলাম। দেখ মা, সেগুলো অনেক আগের কথা। তখন তোর মা বাবার পরিচয় হয়নি। সেগুলো এখন আর কোনো মানে রাখে না। কিন্তু তুমি চিঠিগুলোতে লিখেছিলে তাকে তুমি কতটা ভালোবাসো, তার জন্য তুমি সব করতে পারো। ওর গলার স্বর এবার আরও দৃঢ়। আমি বুঝলাম ও কোনো এক ভুল ধারণার বশবর্তী। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমার কথা শুনছে না। বাবা, তুমি কি এখনও সেই মেয়েটার কথা ভাবো? না রে মা, একদম না। এখন আমি তোদের নিয়েই বেঁচে আছি। রিয়া আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে একই রকম সেই অচেনা আলো, এবার যেন আরও তীব্র। তাহলে আমাকে কেন ভালোবাসো? শুধু বাবা হিসাবে, আর কিছু নয়? ওর প্রশ্নটা শুনে আমার মনে হলো আমার পৃথিবীটা যেন দুলে উঠল। এই মেয়েটা কি বলছে? এই 16 বছরের মেয়েটা এই ধরনের কথা বলছে? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ওর থেকে সরে আসার চেষ্টা করলাম, কিন্তু ও আমার হাত ধরে ফেলল। ওর হাতের স্পর্শে কেমন যেন একটা বিদ্যুতের স্রোত খেলে গেল। না বাবা, তুমি আমাকে ছাড়বে না। তুমি আমাকে ভালোবাসো, তাই না? খুব ভালোবাসো। আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। ওর এই রূপ আমি আগে কখনো দেখিনি। ওর চোখের গভীরতায় যেন এক অন্য জগৎ, যেখানে শুধু কামনা, শুধু অনধিকার প্রবেশ। রিয়া, তুই কি বলছিস? এইসব কথা বলা ঠিক নয়। আমার সব কথা শুনতে চেয়েছিলে, তাই না? তুমি আমাকে কথা দিয়েছিলে। ওর গলার স্বর এবার নরম, মিনতির সুরে। আমার ভেতরে একটা ঝড় বইতে শুরু করলো। একদিকে বাবার কর্তব্য, অন্যদিকে মেয়ের এই অচেনা আবেগ। আমি কোথায় যাব? কি করব? বাবা, তুমি কি আমাকে স্পর্শ করবে? শুধু একবার, তোমার ভালোবাসার স্পর্শ। ওর এই কথাগুলো আমার কানে বাজছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো এক নিষিদ্ধ রাজ্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যে রাজ্যের দরজা খুললে আর ফেরা যাবে না। ওর হাতটা তখনও আমার হাতে। ওর নরম আঙুলগুলো আমার আঙুলের মধ্যে দিয়ে নিজের আঙুলগুলো জড়িয়ে ধরছে। ওর স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ জেগে উঠছে, এক অজানা শিহরণ। বাবা প্লিজ, ওর ফিসফিসানি। আমার মনে হচ্ছিল আমার ভেতরকার সব বাঁধ ভেঙে যাচ্ছে। আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি, নাকি এটাই পৃথিবীর নিয়ম যা আমরা এতদিন জানতাম না? আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, শুধু এক গভীর অতল স্পর্শী আকুলতা। আমার আদরের মেয়ে, আমার নয়নের মণি, আজ আমার কাছে অন্য কিছু দাবি করছে, এমন কিছু যা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমার মনে পড়ে গেল ছোটবেলায় রিয়া যখন কাঁদত, আমি ওকে কোলে তুলে নিতাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতাম। ও আমার বুকে মুখ গুজে থাকত। সেই স্পর্শ কি আজ অন্যরকম হয়ে গেছে ওর কাছে, আমার কাছে? ওর ঠোঁট দুটো একটু ফাঁক হয়ে আছে। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে, কেমন এক মিষ্টি গন্ধ। বাবা, ও আবার ডাকল। আমার আর কিছু করার ছিল না। আমার সমস্ত যুক্তি, সমস্ত বুদ্ধি যেন ওর চোখের গভীরতায় হারিয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করছি। আমি শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। সেই চোখে আজ আমি বাবার স্নেহ দেখছি না, দেখছি এক তীব্র নিষিদ্ধ আকর্ষণ। আমার হাতের উপর ওর হাতের চাপ বাড়ল। আমি আস্তে আস্তে ওর দিকে ঝুঁকলাম। আমার বুকের ভেতরটা ধুকপুক করছে, না জানি কি হতে চলেছে। তখন আমি বুঝলাম আমার আদরের মেয়ে আর শুধু মেয়ে নেই, আমার ভেতরে এক অচেনা আগুন জ্বলে উঠল। আমি আমার ইমো নাম্বারটা এখানে দিচ্ছি। যদি তোমরাও এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকো অথবা এই গল্পটা নিয়ে কিছু বলতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে জানাতে পারো। রিয়া আমার আরও কাছে চলে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে। আমি অনুভব করতে পারছিলাম ওর হার্টবিট আমার হার্টবিটের সাথে তাল মেলাচ্ছে। ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের খুব কাছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে শুধু আমি আর রিয়া, আর আমাদের এই নিষিদ্ধ ভয়ঙ্কর প্রেম। এরপর কি হলো তা হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পারছেন, কিন্তু আমি সেই মুহূর্তের বর্ণনা আপনাদের দিতে পারবো না, কারণ কিছু কিছু অনুভূতি শুধু অনুভবেরই বিষয়। আমি জানি
এই গল্পটা শুনে অনেকেই আমাকে ঘৃণা করবেন, অনেকেই বলবেন আমি একজন পাপী, কিন্তু আমি একজন বাবা, একজন পুরুষ এবং একজন মানুষ। আর এই মুহূর্তে আমার সব পরিচয় যেন একাকার হয়ে গেছে। রিয়া আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল এক অপার্থিব আনন্দ, আর ছিল গভীর এক রহস্য। আমি ওর হাতটা ধরে আমার দিকে টেনে নিলাম। ওর নরম শরীর আমার শরীরের সাথে মিশে গেল। আমার মনে হচ্ছিল আমি যেন এক নিষিদ্ধ ফলের স্বাদ গ্রহণ করতে চলেছি, যে ফলের স্বাদ যেমন মধুর তেমনই ভয়ঙ্কর। কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার সমস্ত সত্তা যেন রিয়াকে চাইছে। ওর সেই অচেনা নিষিদ্ধ আকর্ষণ আমাকে গ্রাস করছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম বাবা হিসাবে আমার দায়িত্ব শেষ। আজ আমি এক অন্য আমি রিয়াকে আমার বাহুডোরে জড়িয়ে ধরলাম। আমার ঠোঁট ওর ঠোঁটের ওপর রাখলাম। এর পরের ঘটনা আমি জানি আপনারা শুনতে চাইছেন, কিন্তু